তন্ত্র আমরা 5 ভাগে ভাগ করতে চেয়েছিলাম। যেমন 1 হচ্ছে শ্বাসরন্ধ্র, 2 হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া, আবার 3 বলেছি বায়ুথলি। ঠিক আছে, এই 3টা আইটেম তোমরা বর্ণনা করছো তাই না? না স্যার, বায়ুথলি করি নাই তো, শ্বাসনালী পর্যন্ত করছি। বায়ুথলি হয় না স্যার, বায়ুথলি হয় না। বায়ুথলি হয় না, তাহলে বায়ুথলিটা এখন পড়ে ফেলি। আমরা তো জানি যে ঘাসফড়িংয়ের শ্বসন তন্ত্রে অনুদৈর্ঘ্য যে ট্রাকিয়া গুলো আছে তার মাঝে মাঝে বায়ুথলি থাকে, সেগুলোর কথা একটা দুইটা লাইন বললেই হয়ে যাবে, বেশি কিছু বলার দরকার নেই। স্যার অন্য বেসে মনে হয় বলছিলেন। ও মানে এখানে আবার এখন এমন কেউ আসছে যে হয়তো ওইখানে বায়ুথলি বলে ফেলেছি, সে হয়তো এখন অ্যাটেন্ড করছো, তাই না? যাই হোক, ব্যাপার না, সে জাস্ট এখন এই লাইনটা লিখবা না। আর যারা লিখস এই যে এই বায়ুথলির গুলো একটু বলবো, একটা দুইটা লাইন, এমন বেশি কিছু না। ওই যে থলির মতো দেখতে পাচ্ছ, বালিশের মতো, ওগুলো হচ্ছে বায়ুথলি। তাহলে লেখো, শুরু করো, রেকর্ডটা অন করে দেই। এই বিসমিল্লাহির রহমানির রহিম। লেখো বায়ুথলি, ব্র্যাকেটে লেখো এয়ার স্যাক। বায়ুথলিকে ইংরেজিতে বলা হয় এয়ার স্যাক। স্যাক মানে থলি। লেখো ঘাসফড়িং এর শ্বসন তন্ত্রে, ঘাসফড়িং এর শ্বসন তন্ত্রে অনুদৈর্ঘ্য ট্রাকিয়া সমূহের মাঝে মাঝে, এই যে অনুদৈর্ঘ্য ট্রাকিয়া মানে লম্বা লম্বা যে ট্রাকিয়া গুলো, ঘাসফড়িং এর শ্বসন তন্ত্রে অনুদৈর্ঘ্য ট্রাকিয়া সমূহের মাঝে মাঝে আড়াআড়ি ভাবে অসংখ্য বায়ুথলি থাকে। ঘাসফড়িং এর শ্বসন তন্ত্রে অনুদৈর্ঘ্য ট্রাকিয়া সমূহের মাঝে মাঝে আড়াআড়ি ভাবে অসংখ্য বায়ুথলি থাকে। স্যার আবার একটু বলবেন স্যার? ঘাসফড়িং এর শ্বসন তন্ত্রে, ঘাসফড়িং এর শ্বসন তন্ত্রে অনুদৈর্ঘ্য ট্রাকিয়া সমূহের মাঝে মাঝে আড়াআড়ি ভাবে অসংখ্য বায়ুথলি অবস্থান করে বা থাকে। দাঁড়ি সাথে লেখো, এই থলি সমূহ বায়ু দ্বারা পূর্ণ থাকে। এই থলি সমূহ বায়ু দ্বারা পূর্ণ থাকে, যা ঘাসফড়িংকে, এই থলি সমূহ বায়ু দ্বারা পূর্ণ থাকে যা ঘাসফড়িংকে শ্বাসকার্যে সহায়তা করে। এই থলিসমূহ বায়ু দ্বারা পূর্ণ থাকে যা ঘাসফড়িংকে শ্বাসকার্যে সহায়তা করে এবং দেহকে হালকা করে উড়তে সাহায্য করে। দেহকে হালকা করে উড়তে সাহায্য করে। দেহের মধ্যে যদি অনেক বায়ুথলি থাকে, বায়ুথলির ভিতরে যদি বায়ু থাকে, তাহলে দেহটা অনেক হালকা হবে, এটা স্বাভাবিক। এই হালকা বিষয়টা ঘাসফড়িংকে উঠতে সাহায্য করে। ঘাসফড়িং এর শ্বসন তন্ত্রে অনুদৈর্ঘ্য ট্রাকিয়া সমূহের মাঝে মাঝে আড়াআড়ি ভাবে অসংখ্য বায়ুথলি থাকে। এই থলিসমূহ বায়ু দ্বারা পূর্ণ থাকে, যা ঘাসফড়িংকে শ্বাসকার্যে এবং উড়তে সাহায্য করে বা উড্ডয়নে সাহায্য করে। ঠিক আছে, লিখছ? জি স্যার। যা ঘাসফড়িংকে শ্বাসকার্যে বা উড্ডয়নে সাহায্য করে। আচ্ছা, আমরা ঘাসফড়িং এর শ্বসন তন্ত্র 5 ভাগে ভাগ করেছিলাম এবং এই সংক্রান্ত আমরা একটা ছবিও এঁকেছিলাম, তাই না? আমরা কিন্তু ছবিও এঁকেছি। এই যে আমাদের ছবি, এই ছবি আমরা গ্রুপেও দেওয়া আছে, আমরা নিজেরাও আঁকছি। মনে আছে না এই ছবির কথা? মনে আছে? এটা হচ্ছে সেই ছিদ্র, যে ছিদ্র দিয়ে বায়ু প্রবেশ করে, শ্বাসরন্ধ্র। তারপরে এই চওড়া জায়গাটার নাম এট্রিয়াম বলেছিলাম, ইত্যাদি। তারপরে ছিদ্রের পরে থাকে হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী, যেটার কথা বলা হয়ে গেছে। আবার ট্রাকিয়া বা শ্বাসনালীর মাঝে মাঝে যে বায়ুথলি থাকে সেটা বলেছি। কিন্তু এই ট্রাকিয়ার শেষ প্রান্তে
যে এরকমের চিকন নল তৈরি হয় তাদেরকে বলা হয় ট্রাকিওল। ওদের কথা তো বলা হয়নি, ওদের কথা এখন বলবো। তারপরে এখানে একটা বড় কোষ আছে যেটাকে বলা হয় ট্রাকিওল কোষ, তাদের কথা বলা হয় নাই, তাদের কথা এখন বলবো। তাহলে এক যদি হয় শ্বাসরন্ধ্র, দুই যদি হয় শ্বাসনালী বা ট্রাকিয়া, তিন যদি হয় বায়ুথলি, এখন 4 নম্বরে লেখো ট্রাকিওল। কি লিখবো এখন? ট্রাকিওল। এই ছবি কি আমরা আঁকছি খাতায়, তোমরা আঁকছো নাকি আঁকো নাই? স্যার এই সম্পূর্ণ ছবি ডাকিনি স্যার। কেন এই সম্পূর্ণ ছবিটা আমরা আঁকি নাই? অর্ধেক ডাকছি স্যার। এই পুরোটা আঁকো নাই না? না স্যার। চট করে একটু এঁকে ফেলো। ট্রাকিওল কথাটা হেডিং দিছো, তার পাশে ডান পাশে আবার ছবিটা আঁকো। অসুবিধা কি? ছবি যত আঁকবা ততই তো তুমি এই পুরো তন্ত্রটা সম্পর্কে তোমার পরিষ্কার ধারণা তৈরি হবে। তাহলে আমরা এখানে একটা ছোট্ট ছবি আঁকি। এই যে খেয়াল করো, আঁকলে একদম গোড়া থেকে আঁকতে শুরু করো। এই হচ্ছে একটা আংটির মতো থাকে শ্বাসরন্ধ্রের মুখে, এইটা হচ্ছে শ্বাসরন্ধ্র। শ্বাসরন্ধ্র এঁকে ফেলো আমার সাথে, এঁকে ফেলো। এটা শ্বাসরন্ধ্র। আর এই আংটিটার নাম হচ্ছে পেরিট্রিম। মনে আছে তো? পেরিট্রিম। ছবি দেখা যায়? পরিষ্কার দেখা যায়? জি স্যার, পরিষ্কার দেখা যায়। ঠিক আছে। তারপরে একটা চ্যাপ্টা জায়গা আছে, এই এরকম। তারপরে আবার একটা এরকমের ভাঁজ আছে, এরকম। এই তারপর আবার ভাঁজটা থেকে বের হয়ে আবার এরকম, এরকম। এই চ্যাপ্টা জায়গাটার এখানে আবার এরকম দুইটা লোমযুক্ত কপাটিকা আছে, একে দিলাম সেই লোমযুক্ত কপাটিকা। এই ভেতরে কাইটিনের পুরো স্তর আছে, দিলাম সেই কাইটিনের পুরো স্তর। কাইটিনের পুরো স্তরটাকে বলা হয় ইন্টিমা। মনে আছে? কাইটিনের যে লেয়ার থাকে ভেতরে ওটাকে বলা হয় ইন্টিমা। এই যে ইন্টিমা। আচ্ছা, এটাও একটা ভালভ বা কপাটিকা। এটা লোমযুক্ত কপাটিকা, এটা লোমবিহীন ভাঁজযুক্ত কপাটিকা। এটা হচ্ছে আংটি বসানো থাকে একটা পেরিট্রিম নাম। তারপরে এটা হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী। এই ট্রাকিয়া বা শ্বাসনালীরও ভেতর পাশে কাইটিনের পুরো স্তর থাকে যার নাম ইন্টিমা। আবার কিছু দূর পর পর আবার কাইটিন দিয়ে বসানো, এরকম কাইটিন দিয়ে তৈরি করে এরকম রিং বসানো থাকে, এরকম আংটির মতো বসানো থাকে। বাতাস ওই আংটির ভেতর দিয়ে আসা যাওয়া করে। এই আংটিগুলোর নাম টিনিডিয়া। টিনিডিয়া। এই যে এই হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী। এই যে অ্যাট্রিয়াম, তারপরে হচ্ছে এই ভালভ বা কপাটিকা, তারপরে হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী। আমরা জানি ট্রাকিয়া বা শ্বাসনালী, এটা যদি দেহটা এরকম লম্বা করে ভাবি তাহলে এই ট্রাকিয়াটা হচ্ছে আড়াআড়ি। আবার এরকমের লম্বা লম্বি ট্রাকিয়াও তো থাকে দেহের মধ্যে, সেটার একটা শাখা ওখানে দেখিয়ে দিলাম। এই এখন এটাও ধরো ট্রাকিয়া। এই যে টিনিডিয়া, এগুলোকে বলা হয় টিনিডিয়া। হ্যাঁ, আর হচ্ছে এখানে আমরা টিনিডিয়া গুলোকে অত সময় নিয়ে না এঁকে সোজাভাবে তাড়াতাড়ি এঁকে দিলাম। এই ঘাসফড়িং এর শ্বাসনালীতে এটা হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী। এটা দেহের সাপেক্ষে আড়াআড়ি। ধরো দেহটা আছে, ঘাসফড়িং এর দেহটা আছে এরকম, তাহলে দেহ যদি উপরে এরকম থাকে খাড়া, তাহলে এই ট্রাকিয়াটা এরকম আড়াআড়ি ভাবে ঢুকছে, সেই জন্য এটাকে আমরা বলবো অনুপ্রস্থ ট্রাকিয়া। দেহের সাপেক্ষে যেগুলো আড়াআড়ি সেগুলো হচ্ছে অনুপ্রস্থ ট্রাকিয়া। আর দেহের সাপেক্ষে যেগুলো লম্বালম্বি, ধরো এখান থেকে যদি দেখাই, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য ট্রাকিয়া। অনুদৈর্ঘ্য ট্রাকিয়া গেল। ট্রাকিয়ার বর্ণনা চলে গেছে, এই জন্য এটা নিয়ে আমাদের অত এখন হেডেক নাই। কিন্তু কথা হচ্ছে এই ট্রাকিয়ার শেষ প্রান্তে এরকম চিকন হয়ে যায়, চিকন হয়ে গিয়ে এরকম আবার কতগুলো সরু নল তৈরি হয় এরকম। এই সরু নলগুলোকেই বলা হয় ট্রাকিওল। ওদের কথা আমরা এখন একটু বলবো। এই এক একটা ট্রাকিয়ার শেষ প্রান্তে প্রায় তোমার 4-5টা পর্যন্ত ট্রাকিওল তৈরি হয়। আর এই ট্রাকিওল গুলোর আবার একেবারে মাথাটায় আবার এরকম একটা চ্যাপ্টা থলি থাকে, আড়াআড়ি ভাবে প্রসারিত। এই যে এরকম এরকম চ্যাপ্টা একটা থলি থাকে, প্রত্যেকটা ট্রাকিওলের শেষ প্রান্তে এরকম চ্যাপ্টা থলি থাকে। আর এই থলি সংলগ্ন অংশটা এরকম একটা তরল পদার্থ দ্বারা ভরা থাকে। এই আমি এখন সেই তরল পদার্থটা দেখাচ্ছি। এই হচ্ছে তরল পদার্থটা।
এই তরল পদার্থটার নাম হচ্ছে ট্রাকিওল রস। এই আর এই শেষ প্রান্তটায় গিয়ে ওই ট্রাকিওল রস যুক্ত শেষ প্রান্তটা গিয়ে দেহের কোষের মধ্যে ঢুকে পড়ে। বুঝতে পারছো? তাহলে মনে করো আমরা এখানে দেহের কোষ এঁকে দিতে পারি কতগুলো। এই এই বইয়ের মধ্যে ওই ছবি আছে। এই মনে করো আমরা কতগুলো এরকম দেহের কোষ এঁকে দিলাম, কারণ ওই ট্রাকিওলের শেষ মাথাটা গিয়ে দেহের কোষের ভেতরে ঢুকে পড়ে। এই যেরকম এগুলো দেহের কোষ। আচ্ছা এই আঁকলাম। আচ্ছা গেল। আর একটা জিনিস আছে কি, এইখানে আবার একটা বড় কোষ আছে, এরকম আঁকলাম সেই বড় কোষটা। এই যে ধরো আঁকতেছি, এই বড় কোষটা আবার এরকম একটা বড় নিউক্লিয়াসও দেখা যায়। এই কোষটার কাজ হচ্ছে এই যে চিকন নল বা ট্রাকিওল গুলো, এগুলোকে একটার সাথে আরেকটাকে আটকায় রাখে, জুড়ে দেয়। হাঁসের পায়ের আঙ্গুলগুলো যেরকম একটা পাতলা পর্দা দ্বারা একটার সাথে আরেকটা জোড়া দেওয়া থাকে, ঠিক সেরকম এখানে একটা বড় কোষ থাকে। এই কোষটার কাজ হচ্ছে এই ট্রাকিওল গুলোকে একটার সাথে আরেকটাকে আটকে রাখা। এই কোষটার নাম হচ্ছে ট্রাকিওল কোষ। ট্রাকিওল কোষ, এটার কথা একটুখানি বলবো অনেক। আর এই চিকন নলগুলোর নাম হচ্ছে ট্রাকিওল। ট্রাকিওল। আর ট্রাকিওলের মধ্যে এই যে রসটা ভরা থাকে, এটার নাম ট্রাকিওল রস। আর এগুলো দেহকোষ। এই ছবি একটুখানি এঁকে রাখতে পারো, অসুবিধা নাই। এই তাহলে এখন আঁকা আমাদের হয়ে গেল। এই তাহলে এখন আমরা বর্ণনা করছি কোনটা? শ্বাসরন্ধ্র বর্ণনা করা শেষ। তারপর ট্রাকিয়া, অনুদৈর্ঘ্য বা অনুপ্রস্থ, এগুলোর বর্ণনা করা শেষ। তারপর হচ্ছে বায়ুথলি, সেটা তো বলছি। আচ্ছা গেল। তারপর হচ্ছে এখন আসবে আমাদের ট্রাকিওল, এটা হবে নাম্বার 4, সরি নাম্বার কত 3, শ্বাসরন্ধ্র 1, নাম্বার 4 স্যার, বায়োসেক আছে 4 দিলাম 4 নাম্বার। আর সবশেষে ট্রাকিওল কোষটা নিয়ে বলবো, ওটা নিয়ে থাকবে 5। তাহলে এখন লিখি, আর এই তো এটা লিখি, তারপরে কিভাবে এই যে শ্বসন কার্য হয় সেটা নিয়ে পরে বলবো। এখন লেখো নাম্বার 4, লেখো ট্রাকিওল। ট্রাকিওল। আচ্ছা একটা কথা খেয়াল করো, এই যে আংটিগুলো কাইটিনের, যে এই আংটিগুলোই এখানে সংক্ষেপে আছে, এই আংটিগুলোর কি যেন নাম বলো তো? টিনেডিয়া। টিনিডিয়া স্যার। হ্যাঁ। আর এই ট্রাকিয়া বা শ্বাসনালীর ভেতরে কাইটিনের যে একটা পুরো স্তর থাকে, সেই স্তরটার নাম যেন কি বলতো? ইনটিমা। ইনটিমা। কাইটিনের পুরো স্তরটার নাম ইনটিমা, আর আংটিগুলোর নাম টিনিডিয়া। এই যে পর্যন্ত তোমার ট্রাকিয়া, খেয়াল করো, যে পর্যন্ত ট্রাকিয়া ওই পর্যন্ত কিন্তু তোমার এই ইনটিমা বা টিনি থাকবে। কিন্তু যে মাত্র ট্রাকিয়াটা এই শাখায় ভাগ হয়ে ট্রাকিওলে পরিণত হবে, এগুলো তো ট্রাকিওল, ট্রাকিওল, তখনই কিন্তু ইনটিমা আর টিনিডিয়া থাকবে না। ট্রাকিওলের ভেতর পাশে কিন্তু ওরকমের কাইটিনের কোনো পুরো স্তর নাই, আর কাইটিন দিয়ে তৈরি আংটিও বসানো নাই। সেই কথাগুলো আমরা বর্ণনার মধ্যে আনবো। আচ্ছা এবার লেখো ট্রাকিওল 4 নাম্বার কথাটা লিখে হাইফেন দিয়ে লেখো। লেখো ট্রাকিয়া এর শেষ প্রান্ত থেকে যে সরু নল উৎপন্ন হয় তাকে ট্রাকিওল বলে। ট্রাকিয়া এর শেষ প্রান্ত থেকে যে সরু নল উৎপন্ন হয়, আচ্ছা যে কথাটা লিখছো ওইখানে অ্যারো চিহ্ন দিয়ে উপরে একটা শব্দ বসিয়ে দাও, যে একাধিক, একটা ট্রাকিয়া থেকে একাধিক সরু নল উৎপন্ন হয়। ট্রাকিয়া এর শেষ প্রান্ত থেকে যে একাধিক সরু নল উৎপন্ন হয় তাদেরকে ট্রাকিওল বলে। ট্রাকিয়া এর শেষ প্রান্ত থেকে যে একাধিক সরু নল উৎপন্ন হয় তাদেরকে ট্রাকিওল বলে। ট্রাকিয়া এর শেষ প্রান্ত থেকে যে একাধিক সরু নল উৎপন্ন হয় তাদেরকে ট্রাকিওল বলে। লিখছ? জি স্যার। দাঁড়ি সাথে লেখো ট্রাকিওল এর ভেতরে কোনো ইনটিমা বা টিনিডিয়া থাকে না। ট্রাকিওল এর ভেতরে কোনো ইনটিমা বা টিনিডিয়া থাকে না। ট্রাকিওল এর ভেতরে কোনো ইনটিমা বা টিনিডিয়া থাকে না। ট্রাকিওলের ভেতরে কোনো ইনটিমা বা টিনিডিয়া থাকে না। ট্রাকিওল কোষে স্যার, এই ট্রাকিওল কোনো টিনিডিয়া ইন্টিরিয়া থাকবে না?
ট্রাকিওল গুলোর কথা বলছি, এই যে ট্রাকিওল নিয়ে বলছি, তাদের ভেতর পাশে কোনো ইন্টিমা বা টিনিডিয়া থাকে না। স্যার তাহলে কি ট্রাকিওল কোষের ভিতরে থাকবে? ট্রাকিওল কোষের ভিতরে থাকবে না থাকবে সেটা নিয়ে এখন তোমার এত চিন্তা কিসের? আমি তো ট্রাকিওলের কথা বলতেছি, ট্রাকিওল কোষের কথা আমি বলছি। আমি যেটা পড়াইতেছি সেটা নিয়ে তুমি ভাবো, এটা নিয়ে তো এখনো বলি না, এটা নিয়ে এখন তুমি আগে ভাবতেছো কেন? ট্রাকিওল এর ভেতরে এখন পড়াইতেছি ট্রাকিওল, তুমি এটার কথা আনো কেন? ট্রাকিওল এর ভেতরে কোনো ইন্টিমা বা টিনিডিয়া থাকে না। লিখছ? ট্রাকিওলের ভেতরে কোনো ইন্টিমা বা টিনিডিয়া থাকে না। দাঁড়ি স্যার ইন্টিমা যেন কোনটা? ওই যে কাইটিনের পুরো স্তরটা। আর টিনিডিয়া? এই যে আংটিগুলা। কেন তুমি এতক্ষণ কোথায় ছিলা? একটু আগে তো এগুলো নিয়ে কথা বললাম। ঘুমাও নাকি? বসে টেবিলে বসে ঘুমাইতেছো নাকি? পিছনে দিকে খেলে টাইনে ধরবা। একটু আগে তো বললাম। আচ্ছা এবার খেয়াল করো, আবারও বলি, ট্রাকিয়া এর শেষ প্রান্ত থেকে যে একাধিক সরু নল উৎপন্ন হয় তাদেরকে ট্রাকিওল বলে। ট্রাকিওলের অভ্যন্তর ভাগে কোনো ইন্টিমা বা টিনিডিয়া থাকে না। দুইটা মাত্র লাইন লেখাইছি, লিখছ? জি স্যার। জি স্যার। জি স্যার। সাথী লেখো, ট্রাকিওল এর শেষ প্রান্তটি প্রশস্ত থলির ন্যায়। ট্রাকিওল এর শেষ প্রান্তটি প্রশস্ত থলির ন্যায়। যা ট্রাকিওল রস নামক তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে। ট্রাকিওলের শেষ প্রান্তটি প্রশস্ত থলির ন্যায় বা শাখান্বিত থলির ন্যায়, যা ট্রাকিওল রস নামক তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে। লিখছ? যা ট্রাকিওল রস নামক তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে। লিখছ না? জি স্যার। আচ্ছা দাঁড়ি সাথে লেখো, এই শেষ প্রান্তটি দেহ কোষের মধ্যে প্রবিষ্ট থাকে, মানে ঢুকানো থাকে। এই শেষ প্রান্তটি দেহ কোষের মধ্যে প্রবিষ্ট থাকে। এই শেষ প্রান্তটি দেহ কোষের মধ্যে প্রবিষ্ট থাকে। এই শেষ প্রান্তটি দেহ কোষের মধ্যে প্রবিষ্ট থাকে। আচ্ছা দাঁড়ি, এবার নাম্বার 5 লেখো, ট্রাকিওল কোষ। ট্রাকিওল কোষ, এটা হবে নাম্বার 5, শ্বসনতন্ত্রের লাস্ট আইটেম, ট্রাকিওল কোষ। ট্রাকিওল কোষ, এই যে কোষটা, এই যে কোষটা, এই যে কোষটা, এই পুরোটা একটা কোষ। ট্রাকিওল কোষ লিখে হাইফেন দাও। লেখো, যেখান থেকে ট্রাকিওল সমূহ উৎপন্ন হয়, যেখান থেকে ট্রাকিওল সমূহ উৎপন্ন হয় সেখানে উজ্জ্বল নিউক্লিয়াস বিশিষ্ট বহুভুজাকার একটি বড় কোষ থাকে। যেখান থেকে ট্রাকিওল সমূহ উৎপন্ন হয় সেখানে উজ্জ্বল নিউক্লিয়াস বিশিষ্ট বহুভুজাকার একটি বড় কোষ থাকে বা বৃহৎ কোষ থাকে, যাকে ট্রাকিওল কোষ বলে। যেখান থেকে ট্রাকিওল সমূহ উৎপন্ন হয় সেখানে উজ্জ্বল নিউক্লিয়াস বিশিষ্ট বহুভুজাকার একটি বৃহৎ কোষ থাকে, যাকে ট্রাকিওল কোষ বলে। যেখান থেকে ট্রাকিওল সমূহ উৎপন্ন হয় সেখানে উজ্জ্বল নিউক্লিয়াস বিশিষ্ট বহুভুজাকার একটি বৃহৎ কোষ থাকে, যাকে ট্রাকিওল কোষ বলে। লিখছ? যাকে ট্রাকিওল কোষ বলে। দাঁড়ি সাথী লেখো, এই কোষটি ট্রাকিওল সমূহকে পরস্পরের সাথে সংলগ্ন রাখে, একটার সাথে আরেকটাকে সংলগ্ন রাখে। এই কোষটি
ট্রাকিওল সমূহকে পরস্পরের সাথে সংলগ্ন রাখে। যেখান থেকে ট্রাকিওল সমূহ উৎপন্ন হয় সেখানে উজ্জ্বল নিউক্লিয়াস বিশিষ্ট একটি বহুভুজাকার কোষ থাকে, যাকে ট্রাকিওল কোষ বলে। এই কোষটি ট্রাকিওল সমূহকে পরস্পরের সাথে সংলগ্ন রাখে। লিখতে পারছো? জি স্যার। তাহলে তো এই ঘাসফড়িং এর শ্বসন তন্ত্রের 5টা অংশই বর্ণনা করা শেষ। এবার নিচে একটা স্টার চিহ্ন দিয়ে লেখো শ্বসন ক্রিয়া। ঘাসফড়িং কিভাবে শ্বাসকার্য চালায় সেটা আমরা পড়ব। শ্বসন ক্রিয়া। আচ্ছা, এটা একদম একটা সহজ পদ্ধতি। তারপরে একটু বলে দেই, এই যে ঘাসফড়িং এর দেহের সাইডে এই যে শ্বাসরন্ধ্রগুলো থাকে, এগুলো তো সবসময় ওপেন থাকে। এই শ্বাসরন্ধ্র দিয়ে বাতাসটা ঢুকে বাতাসটা ঢুকে একদম শ্বাস নালীর মধ্যে আসে, ট্রাকিয়ার মধ্যে আসে। সারা দেহে ট্রাকিয়া দিয়ে এই বাতাস একদম ছড়ায় পড়ে। সারা দেহে তো জালের মতো ট্রাকিয়া আছে, বাতাসটাও সারাটা একদম নলে 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 ছড়িয়ে পড়ে। এই ট্রাকিয়ার শেষ প্রান্তে আছে ট্রাকিওল, তার মধ্যে ওই বাতাসটা চলে আসে। এই বাতাসের মধ্যে আছে অক্সিজেন প্রচুর পরিমাণে। সেই অক্সিজেন এসে কি করে, ট্রাকিওল রসের মধ্যে মিশে যায়। কারণ বাতাসে অক্সিজেন থাকে বেশি, ট্রাকিওল রসের মধ্যে অক্সিজেন থাকে কম। তাই বাতাস থেকে অক্সিজেনটা ব্যাপন প্রক্রিয়ায় এই ট্রাকিওল রসের মধ্যে ঢুকে পড়ে। সেই ট্রাকিওল রস থেকে আবার অক্সিজেনটা ব্যাপন প্রক্রিয়ায় এই দেহ কোষগুলোর মধ্যে ঢুকে পড়ে। দেহ কোষের মধ্যে অক্সিজেনটা ব্যবহৃত হয় কি কাজে ব্যবহৃত হয়? খাদ্যকে ভেঙে শক্তি তৈরি করার কাজে ব্যবহৃত হয়। আমরা জানি গ্লুকোজ প্লাস অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস এটিপি। এইটাই হচ্ছে শক্তি তৈরির কৌশল, এটিপিটাই হচ্ছে শক্তি। তো এইখান থেকে অক্সিজেনটা কোষের মধ্যে গিয়ে গ্লুকোজটাকে ভেঙে যখন কার্বন ডাইঅক্সাইড, পানি আর এটিপি তৈরি করে, পানি আর এটিপি দেহের জন্য দরকার, কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু দেহের জন্য খারাপ। সেই কার্বন ডাইঅক্সাইড এবার আবার কি করে, এভাবে যখন কোষের মধ্যে প্রচুর কার্বন ডাইঅক্সাইড জমতে থাকে, ওই কার্বন ডাইঅক্সাইড আবার এই কোষটাকে ত্যাগ করে আবার এই ট্রাকিওল রসের মধ্যে ঢুকে যায় ব্যাপন প্রক্রিয়ায়। ব্যাপন কি, কোথাও যদি কোনো একটা বস্তু ঘনভাবে থাকে তাহলে যেখানে কম থাকে সেখানে ছড়িয়ে পড়বে। এখানে যখন দেহ কোষে প্রচুর কার্বন ডাইঅক্সাইড জমে, সেটা এসে ট্রাকিওল রসের মধ্যে ঢোকে, এটাও ব্যাপন। আবার আগে যে বলছিলাম এই ট্রাকিওল রস থেকে অক্সিজেনটা দেহ কোষে চলে যায়, তার কারণটাও হচ্ছে ব্যাপন। এখানে অক্সিজেন বেশি থাকে, এখানে অক্সিজেন কম থাকে, তাহলে রস থেকে অক্সিজেন যায় দেহ কোষে। আবার দেহ কোষে কার্বন ডাইঅক্সাইড থাকে বেশি, রসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে কম, তাহলে দেহ কোষ ত্যাগ করে রসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড ঢুকে যায়। সেই কার্বন ডাইঅক্সাইড আবার কি করে, এই ট্রাকিওল রস ত্যাগ করে আবার এই নলের বায়ুর মধ্যে চলে আসে। সেই বায়ু থেকে আবার দেহটা এই মানে কার্বন ডাইঅক্সাইডটা বাইরে বের হয়ে যায়। এইভাবে অক্সিজেনটা ঢোকে যে পথ দিয়ে, আর কার্বন ডাইঅক্সাইডটা বেরও হয় সেই পথ দিয়ে। এই হচ্ছে সিস্টেম। এটা একটু সোজা করে বলে দেওয়ার দরকার আছে। আমাদেরও তো তাই, আমাদের নাক দিয়ে আমরা অক্সিজেন যুক্ত বাতাস যেমন নেই, আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাসও ছেড়ে দিই। তাহলে এই পুরো ঘটনাটা আমরা এখন একটু বলবো, সেটার আবার একটা নোট লিখবো। লেখো শ্বসন কৌশল বা শ্বসন পদ্ধতি। এতক্ষণ তো শ্বসন তন্ত্রের গঠনটা বর্ণনা করলাম, এখন আমরা শ্বসন পদ্ধতিটা বর্ণনা করব। লিখছো শ্বসন পদ্ধতি? এই লিখছো না? বলেন স্যার, বলেন স্যার। হ্যাঁ, এই ধরো শ্বাসরন্ধ্র, এটা দিয়ে বাতাস ঢুকবে, ঢুইকা ট্রাকিয়া বা শ্বাসনালীর মধ্যে যাবে। যে ট্রাকিওলের মধ্যে এই বাতাসটা ঢুকবে, এই ট্রাকিওল ঢুকলো, তারপর ট্রাকিওল রসের মধ্যে ঢুকবে ওই বাতাসের অক্সিজেনটা। এই ধরো ট্রাকিওল রস, শেষ প্রান্তে থাকে ট্রাকিওল রস। এই সেই ট্রাকিওল রস থেকে দেহ কোষের মধ্যে ওই অক্সিজেনটা চলে যাবে। এই হচ্ছে দেহ কোষ, তাই না? ছোট্ট করেও কিন্তু তুমি এই শ্বসন তন্ত্রের এই যে ট্রাকিয়ার এই ছবি এভাবে আঁকতে পারো। এখানেও আমি সবকিছুই আঁকছি, এই যে ছোট্ট করে আঁকছি, কিন্তু দেখো এর মধ্যে সবই আছে। এই তো হচ্ছে আমার গঠনটা। এখন এই জায়গাটা বড় করে যদি আমি একটু দেখি, এই হচ্ছে ট্রাকিওলের শেষ প্রান্তটা। এটার মধ্যে একটা বাতাস আছে, পানি আছে, তরল পদার্থ। এই আবার এই পাশে আছে বায়ু। হ্যাঁ, এইটা হচ্ছে ট্রাকিওলের শেষ প্রান্ত। এই হচ্ছে তোমার বায়ু, আর এই হচ্ছে তোমার ট্রাকিওল রস, তাই না? এই হচ্ছে ট্রাকিওল রস। আর এই মনে করো হচ্ছে তোমার দেহ কোষ, এই মনে করো তোমার দেহ কোষ। তাহলে এখন কি হবে, এই দিক থেকে বায়ু আসবে, এই আসলো, এই বায়ুতে আছে অক্সিজেন, সেটা প্রথমে এই বায়ু ত্যাগ করে ঢুকে যাবে এই ট্রাকিওল রসের মধ্যে, এই ঢুকলো। পরবর্তীতে কি হবে,
এইখান থেকে অক্সিজেনটা বের হয়ে যাবে দেহকোষের মধ্যে, এই গেল অক্সিজেন দেহকোষে চলে গেল। এরপর আবার কি হবে, দেহকোষে যখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এই তৈরি হলো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড আবার দেহ ত্যাগ করে ঢুকে যাবে এই ট্রাকিউল রসের মধ্যে। সেই ট্রাকিউল রস থেকে কার্বন ডাইঅক্সাইড কি করবে, এই কার্বন ডাইঅক্সাইড আবার ট্রাকিউল রস ত্যাগ করে আবার ফিরে আসবে বায়ুর মধ্যে। এই কার্বন ডাইঅক্সাইড বায়ুর মধ্যে ফিরে আসলো, এই দিক দিয়ে সেটা বাইরে বের হয়ে যাবে। কথা বুঝতে পারছো? এই দিক দিয়ে যেমন অক্সিজেন ঢুকছে, আবার এই ট্রাকিয়া বা শ্বাসনালীর ভেতর দিয়ে গিয়ে একেবারে শ্বাসরন্ধ্র দিয়ে, এই শ্বাসরন্ধ্র দিয়ে সেটা একদম বাইরে বের হয়ে যাবে। এখন লেখো, ঘাসফড়িং এর দেহে বিদ্যমান শ্বাসরন্ধ্রগুলি দিয়ে, শ্বাসরন্ধ্র সমূহ দিয়ে ঘাসফড়িং এর দেহের পার্শ্বদেশে বিদ্যমান, লেখো, ঘাসফড়িং এর দেহের পার্শ্বদেশে বিদ্যমান শ্বাসরন্ধ্র সমূহ দিয়ে অক্সিজেন যুক্ত বায়ু প্রবেশ করে। শ্বাসরন্ধ্র থাকে কয়টা মনে আছে? 10 জোড়া। 10 জোড়া বা 20টা। এর মধ্যে বক্ষে থাকে কয়টা? 2 জোড়া বা 4টা। 2 জোড়া। হ্যাঁ, আর পেটে থাকে কয় জোড়া? 8 জোড়া বা 16টা। মনে আছে তো? হ্যাঁ স্যার। জি স্যার। ঠিক আছে। স্যার এখানে কি প্রত্যেকটা ট্রাকিউল কোষ ফুসফুসের কাজ করে মানুষের? ট্রাকিউল কোষটা তো ফুসফুসের কাজ করে বলি নাই রে বাবা। ট্রাকিউল কোষটা ট্রাকিউল গুলোকে ধরে রাখে। ট্রাকিউল গুলো যেন একটা থেকে আরেকটা দূরে সরে না যায়। সরি, ট্রাকিউল কোষ না স্যার, ওই ট্রাকিউল রসটা স্যার। ট্রাকিউল রস, ট্রাকিউল রসটাই হচ্ছে আমাদের ওই যে রক্ত যে কাজটা করে। আমাদের রক্ত কি করে দেখো, আমরা যখন বাতাসটা নেই, বাতাসটা যখন আমরা নেই, তখন বাতাসটা তো ফুসফুসের ভেতরে ঢুকে যায়। এই যে ছবিটা দেখো, ফুসফুসের ভেতরে আছে বায়ুথলি বা অ্যালভিওলাস। এই মনে করে একটা বেলুনের মতো অ্যালভিওলাস, এখানে বাতাসটা আসে, এই হচ্ছে বাতাসটা আসলো। আর এই ফুসফুসের প্রাচীরে থাকে রক্ত, এই হচ্ছে রক্ত। এখন বায়ুতে যে অক্সিজেন থাকে, সেটা বায়ু ত্যাগ করে এই অক্সিজেনটা রক্তের মধ্যে ঢুকে যায়, আর রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইডটা এই বাতাসে চলে যায়। তার মানে আমাদের ক্ষেত্রে কি হয়, বাতাস আর রক্তের মধ্যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হয়। আর ঘাসফড়িং এর ক্ষেত্রে কি হয়, ট্রাকিউল রস আর বাতাস এর মধ্যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ হয়। অর্থাৎ আমাদের রক্ত যে কাজ করে, ঘাসফড়িং এর ট্রাকিউল রসটা সেই কাজ করে। ঘাসফড়িং এর রক্তের মধ্যে তো হিমোগ্লোবিন নাই, এই জন্য রক্তটা হিমোগ্লোবিনের মানে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড ক্যারি করতে পারে না। এই জন্য ঘাসফড়িং এর অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে বা এক্সচেঞ্জ করে ট্রাকিউল রস। বুঝছো কিনা? জি স্যার। লেখো, ঘাসফড়িং এর দেহের, বলো কি কি প্রশ্ন আছে আরো কোনো? না স্যার, প্রথম লাইনে স্যার বলবো তো, হ্যাঁ বলতেছি। ঘাসফড়িং এর দেহের পার্শ্বদেশে বিদ্যমান শ্বাসরন্ধ্র সমূহের মাধ্যমে অক্সিজেন যুক্ত বায়ু প্রবেশ করে। ঘাসফড়িং এর দেহের পার্শ্বদেশে বিদ্যমান শ্বাসরন্ধ্র সমূহের মাধ্যমে অক্সিজেন যুক্ত বায়ু প্রবেশ করে। ঘাসফড়িং এর দেহের পার্শ্বদেশে বিদ্যমান শ্বাসরন্ধ্র সমূহের মাধ্যমে অক্সিজেন যুক্ত বায়ু প্রবেশ করে। লিখছ? জি স্যার। এই বায়ু শ্বাসনালী ও ট্রাকিউলের ভেতরে প্রবেশ করে। শ্বাসনালীর মাধ্যমে ট্রাকিউল সমূহে প্রবেশ করে। যা লেখো, এই বায়ু শ্বাসনালীর মাধ্যমে, শ্বাসনালীকে বলা হয় ট্রাকিয়া, এই বায়ু শ্বাসনালীর মাধ্যমে ট্রাকিউল সমূহে প্রবেশ করে, ট্রাকিউলের ভেতরে গিয়ে প্রবেশ করে। এই বায়ু শ্বাসনালীর মাধ্যমে ট্রাকিউল সমূহের ভেতরে প্রবেশ করে। লিখছো? বানায় লেখা যায়, নিজেই বানায় লেখা যায়, দাঁড়ি সাথে লেখো, বায়ুতে বিদ্যমান অক্সিজেন, বায়ুতে বিদ্যমান অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় ট্রাকিউল রসে প্রবেশ করে। বায়ুতে বিদ্যমান অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় ট্রাকিউল রসে মিশে যায় বা প্রবেশ করে। যা লেখো, বায়ুতে বিদ্যমান অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় ট্রাকিউল রসের সাথে মিশে যায়। কেন মিশে যাবে? কারণ বায়ুর মধ্যে অক্সিজেনের ঘনত্ব বা চাপ বেশি, আর ট্রাকিউল রসের মধ্যে ঘনত্ব বা চাপ কম। এটা তো ব্যাপনের মূলনীতি, যেখানে চাপ বা ঘনত্ব বেশি সেখান থেকে যেখানে চাপ বা ঘনত্ব কম সেখানে ছড়িয়ে পড়বে। জানো তো? আচ্ছা, ঘাসফড়িং এর দেহের পার্শ্বদেশে বিদ্যমান শ্বাসরন্ধ্র সমূহের মাধ্যমে অক্সিজেন যুক্ত বায়ু দেহে প্রবেশ করে। দাঁড়ি, এই বায়ু শ্বাসনালী ও ট্রাকিউল সমূহে প্রবেশ করে। দাঁড়ি, বায়ুতে বিদ্যমান অক্সিজেন
ব্যাপন প্রক্রিয়ায় ট্রাকিওল রসের সাথে মিশে যায়। লিখছ? জি স্যার। দাঁড়ি সাথেই লেখো, পরবর্তীতে এই অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় ট্রাকিওল রস থেকে দেহকোষে প্রবেশ করে। পরবর্তীতে এই অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় ট্রাকিওল রস থেকে দেহকোষে প্রবেশ করে। পরবর্তীতে এই অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় ট্রাকিওল রস থেকে দেহকোষে প্রবেশ করে। দাঁড়ি সাথেই লেখো, দেহকোষে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড, আমরা জানি দেহের কোষের মধ্যে অক্সিজেনটাকে যদি গ্লুকোজ ভাঙতে ব্যবহার করি তাহলে সেখানে কার্বন ডাই অক্সাইড অটোমেটিক্যালি তৈরি হবে, আমাদেরও তৈরি হয়, কিন্তু কার্বন ডাই অক্সাইডটা আমাদের জন্য বিষাক্ত, সেটা আমরা দেহ থেকে বের করে দিতে হবে। লেখো, দেহকোষে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড ব্যাপন প্রক্রিয়ায় ট্রাকিওল রসের সাথে মিশে যায়। এবার কার্বন ডাই অক্সাইডের কথা বলতে হবে। দেহকোষে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড ব্যাপন প্রক্রিয়ায় ট্রাকিওল রসের সাথে মিশে যায়। দেহকোষে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড ব্যাপন প্রক্রিয়ায় ট্রাকিওল রসের সাথে মিশে যায়। দাঁড়ি সাথেই লেখো, দেহকোষে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড ব্যাপন প্রক্রিয়ায় ট্রাকিওল রসের সাথে মিশে যায়। দাঁড়ি সাথেই লেখো, এই কার্বন ডাই অক্সাইড পরবর্তীতে ট্রাকিওল রস ত্যাগ করে বায়ুতে চলে আসে। এই কার্বন ডাই অক্সাইড পরবর্তীতে ট্রাকিওল রস ত্যাগ করে বায়ুতে চলে আসে। এই কার্বন ডাই অক্সাইড পরবর্তীতে ট্রাকিওল রস ত্যাগ করে বায়ুতে চলে আসে এবং এই কার্বন ডাই অক্সাইড পরবর্তীতে ট্রাকিওল রস ত্যাগ করে বায়ুতে চলে আসে এবং শ্বাস নালী ও শ্বাস রন্ধ্রের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায়। এই কার্বন ডাই অক্সাইড পরবর্তীতে ট্রাকিওল রস ত্যাগ করে বায়ুতে চলে আসে, এই বায়ুর মধ্যে চলে আসে। এই বায়ুটা আছে কোন জায়গায়? এই ট্রাকিয়ার মধ্যে আছে বায়ু, সমস্ত ট্রাকিয়ার মধ্যে বায়ু থাকে সবসময়ের জন্য, সেই বায়ুর মধ্যে চলে আসছে, এই ট্রাকিওল রস ত্যাগ করে চলে আসছে বায়ুতে, তারপর এখন এই শ্বাসরন্ধ্র দিয়ে বাইরে বের হয়ে যাবে। এই কার্বন ডাই অক্সাইড ট্রাকিওল রস ত্যাগ করে বায়ুতে চলে আসে এবং শ্বাস নালী ও শ্বাস রন্ধ্রের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায়। লিখছ? লিখছো কিনা? জি স্যার। সবাই লিখছ? জি স্যার। জি স্যার। এখন এই যে বাতাসটা যেন ঢুকতে সুবিধা হয় আবার বাতাসটা যেন বের হইতে সুবিধা হয়, সেজন্য একটু সংকোচন প্রসারণ করা লাগবে। বুক, পেট এগুলো একটু সংকোচন প্রসারণ করা লাগবে, এই কাজটা সে করতেই থাকে। তুমি একটা ঘাসফড়িং হাতে নিয়ে দেখো, তার পেটের দিকটা সবসময় একটু ওঠানামা করে নাকি করে না? স্যার দেখছি স্যার, দেখছি। জি স্যার। দেখছো তো? না দেখে তো পারো না, সেটা লেখো একটু। দেহে বিদ্যমান অসংখ্য পেশি ট্রাকিয়া সমূহকে সংকুচিত ও প্রসারিত করে। দেহে বিদ্যমান অসংখ্য পেশি ট্রাকিয়া সমূহকে সংকুচিত ও প্রসারিত করে, যার ফলে অক্সিজেন যুক্ত বায়ু গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত বায়ু ত্যাগ সহজ হয়। দেহে বিদ্যমান অসংখ্য পেশি ট্রাকিয়া সমূহকে সংকুচিত ও প্রসারিত করে, যা অক্সিজেন যুক্ত বায়ু গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত বায়ু ত্যাগে সাহায্য করে। দেহে বিদ্যমান অসংখ্য পেশি ট্রাকিয়া সমূহকে সংকুচিত ও প্রসারিত করে, যা অক্সিজেন যুক্ত বায়ু গ্রহণ
এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত বায়ু ত্যাগ সহজতর করে বা বায়ু ত্যাগে সাহায্য করে। স্যার এই যে লেক্স কি স্যার আপনি বলছিলেন না যে ইন্টিমা আর ওই টিএনডি থাকার কারণে ট্রাকিউল কোনো সময় বাবা সংকুচিত হয় না? সুপসায় তো যাবে না, আমি তো সুপসায় যেতে দেবো না। সুপসায় যাওয়া আর একটু সংকুচিত হওয়া আর একটু প্রসারিত হওয়া তো এক জিনিস না। একটু ছোট হওয়া, একটু বড় হওয়া, ওভারঅল সারা দেহের মধ্যে একটা চাপ তৈরি করে, এটা তো সম্ভব। সুপসায় যাওয়া তো একেবারে বন্ধ হয়ে যাওয়া, সেটা তো হবে না। বোঝো না জিনিসটা? কারণ কিছু না, পরিমাণে বায়ু ব্যাপারটা এখন বুঝছি স্যার, মানে হ্যাঁ, বাংলা বুঝবো। শব্দ তো একই কিন্তু বায়োলজি তো আলাদা স্যার। হ্যাঁ, বড় হলে সবই বোঝা যায় এমনিতে। তোমার ফুসফুসটা তুমি সংকোচন প্রসারণ করো, তার মানে কি এই যে ফুসফুসের ভেতর দিয়ে সব বাতাস বাইরে বের করে দাও, আর ফুসফুসের ভেতরে মানে কি বলা যায়, সবসময় ভ্যাকুয়াম করার কোনো সুযোগ তো নাই, কিন্তু তার মধ্যেও সংকোচন প্রসারণ করা সম্ভব, ওই রকম আর কি। এখনো ছোট তো, এই জন্য অনেক কিছু বুঝেও বোঝো না। এখন লেখো কি বলবেন স্যার? লেখো হ্যাঁ, এখন লেখো ঘাস ফড়িং এর নিচে নিচে স্টার চিহ্ন দিয়ে লেখো, নিচে একটা লাইন করে স্টার চিহ্ন দিয়ে লেখো, ট্রাকিয়া ও ট্রাকিওলের মধ্যে পার্থক্য নির্ণয় করো। ব্র্যাকেটে লেখো এইচডব্লিউ। এইচডব্লিউ মানে কি? হোমওয়ার্ক। এই ট্রাকিয়া আর ট্রাকিওল এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করবা। একটা টেবিলে বাম পাশে লিখবা ট্রাকিয়া, ডান পাশে লিখবা ট্রাকিওল। কি কি লিখবা দেখো, লিখবা ট্রাকিয়া এর অন্তঃপ্রাচীরে ইন্টিমা ও টিনিডিয়া থাকে, কিন্তু ট্রাকিওলের কিন্তু সেটা থাকে না। লিখবা বাসায় বসে, আমি এখন শুধু বলে যাচ্ছি। ট্রাকিয়ার মধ্যে দুইটা ধরন আছে, অনুদৈর্ঘ্য ট্রাকিয়া আছে, অনুপ্রস্থ ট্রাকিয়া আছে, কিন্তু ট্রাকিওলের ক্ষেত্রে এরকমের কোনো ধরন নাই, অনুদৈর্ঘ্য বা অনুপ্রস্থের বিষয় নাই। আচ্ছা, তারপরে লিখবা এই ট্রাকিয়ার ভেতরে থাকে সবসময় বাতাস, আর ট্রাকিওলের মধ্যে থাকে ট্রাকিওল রস। তবে বাতাসও থাকে, ট্রাকিওল রস থাকে শেষ প্রান্তে, কিন্তু ট্রাকিয়ার মধ্যে তো এরকমের কোনো রস ফস কিছু নাই। তারপরে তুমি বলতে পারো যে ট্রাকিয়ার ভেতরে বাতাস না থাকলেও চুপসে যাবে না, কিন্তু ট্রাকিওলের ভেতরে যদি টোটালি বাতাস না থাকে তাহলে চুপসে যাওয়ার একটা চান্স আছে, কারণ ইন্টিমা টিনিডিয়া তো নাই। তারপরে তুমি বলতে পারো ট্রাকিওলের শেষ প্রান্তটা দেহকোষের মধ্যে ঢোকে, আর এখানে তুমি বলতে পারো ট্রাকিয়াটা শ্বাসরন্ধ্রের সাথে যুক্ত থাকে, দেহকোষের সাথে এর কোনো কানেকশন নাই। এইভাবে বুঝা শুই না গোটা 4-5 পার্থক্য তোমাকে লিখতে হবে। এটা এইচডব্লিউ। মাঝে মধ্যে একটু হোমওয়ার্ক না দিলে তোমরা নিজেদের ব্রেন একদম জং ধরে যাবে, এই জন্য ছোটখাটো হোমওয়ার্ক মাঝে মধ্যে দিতে হবে। কি পারবা না পারবা না? পারবো স্যার, আপনি তো বলেই একটা দিলেন। টেবিলে ট্রাকিয়া আর ট্রাকিওলের পার্থক্য লেখা ছবি তুইলা গ্রুপে পোস্ট দিয়ে দিবা, তারপর দেখি কারটা কত সুন্দর হয়েছে। আচ্ছা, এবার আমরা একটা নতুন জিনিস পড়বো, স্টার চিহ্ন দাও স্যার খাতায়। গ্রুপে না দিয়ে স্যার আপনার ইনবক্সে দিলে হবে না? দিও, অসুবিধা নেই, গ্রুপে দিলে অসুবিধা কি, সবাই দেখলো সবাই জানলো তুমি কেমন না লেখাপড়া করো। স্যার, আমারটা খারাপ হইলে স্যার পরে খারাপ হলে কি হয়েছে? খারাপ হলে লজ্জার কি আছে? খারাপ হবে কেন? খারাপ হবে কেন? আর খারাপ হলে লজ্জারই বা কি আছে? এই হইলো ওই বাচ্চা মানুষের মতো কথাবার্তা। থাকলে কি আর লেখাপড়া হবে? এবার স্টার চিহ্ন দাও খাতায়। দিছো? এই যে দেখো আমি স্টার চিহ্ন দিছি। লেখো ঘাস ফড়িং এর রক্ত। ঘাস ফড়িং এর হেডিং দিছো? কি লেখছো? ঘাস ফড়িং এর রক্ত হেডিং দিছো? জি স্যার, ঘাস ফড়িং এর রক্ত। আচ্ছা লেখো ঘাস ফড়িং এর রক্ত বর্ণহীন বা সাদা, কারণ রক্তে কোনো রঞ্জক পদার্থ থাকে না। ঘাস ফড়িং এর রক্ত বর্ণহীন বা কারণ রক্তে কোনো রঞ্জক পদার্থ, ঘাস ফড়িং এর রক্ত বর্ণহীন বা সাদা কারণ রক্তে কোনো রঞ্জক পদার্থ থাকে না। সাথে লেখো এই প্রকার বর্ণহীন রক্তকে, এই শব্দটা লেখো, হিমোলিম্ফ বলে। এই দেখো আমি লিখে দিয়েছি শব্দটা। এই প্রকার বর্ণহীন রক্তকে হিমোলিম্ফ বলে। এই প্রকার রক্তকে কি বলে? হিমোলিম্ফ। হিমোলিম্ফ বলে। তারপরে লেখো দেহের ভেতরে বিদ্যমান সকল ফাঁকা স্থান
দেহের ভেতরে বিদ্যমান সকল ফাঁকা স্থান বা সিলোম, দেহের ভেতরে যে ফাঁকা স্থান বা সিলোম, জানো তো দেহের ভেতরে ফাঁকা স্থানটাকে সিলোম বলে, জানো না? জানি স্যার। আমাদের দেহের ভেতরে যে সমস্ত স্পেস আছে, ফাঁকা মানে একেবারে, কিন্তু একটা স্পেস আছে না আমাদের দেহের ভিতরে, যেখানে হার্ট আছে, জি, লাং স্যার। আছে, লিভার আছে, এইসব জায়গাগুলো তো ফাঁকা। সেই ফাঁকা জায়গাটাকে বলা হয় সিলম। দেহের আবরণ আর দেহের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ থাকে, এর মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে তাকে বলে সিলম। এই সংজ্ঞা কিন্তু ফার্স্ট চ্যাপ্টারেই দিছি না দেই নাই? দেহ প্রাচীরের পুষ্টি। হ্যাঁ হ্যাঁ, লেখো, দেহের ভেতরে বিদ্যমান ফাঁকা স্থান বা সিলম রক্ত দ্বারা পরিপূর্ণ থাকে। দেহের ভেতরে বিদ্যমান ফাঁকা স্থান বা সিলম রক্ত দ্বারা পরিপূর্ণ থাকে। এবং তাই সিলমকে এই প্রকার সিলমের নাম এখন আর সিলম থাকবে না, কারণ সিলমের মধ্যে যদি রক্ত জমা, তখন সেই সিলমটাকে আর সিলম বলবো না, হিমোসিল না সেই স্যার? সিলমটাকে বলা হয় হিমোসিল। এই কি বলে, হিমোসিল বানানটা লিখে দিছি দেখো, প্রকার সিলমকে হিমোসিল বলে। দেহের ভেতরে স্থান রক্ত থাকে এবং এই প্রকার সিলমকে তখন হিমোসিল বলে। তাহলে যদি প্রশ্ন আসে হিমোলিম্ফ কাকে বলে, উত্তর হবে কোন প্রাণহীন রক্তটাকে বলা হয় হিমোলিম্ফ, বর্ণহীন বা সাদা রক্তকে বলে হিমোলিম্ফ। আর যদি প্রশ্ন আসে হিমোসিল কাকে বলে, উত্তর হবে কোন প্রাণীর দেহ গহ্বর যদি থাকে তাহলে সেই দেহ গহ্বরকে হিমোসিল বলে। পারবা না? স্যার পারবো স্যার। দেহ স্যার বর্ণহীন আর গহ্বরটা, সাদা কি এক? হ্যাঁ স্যার বর্ণহীন আর সাদা কি এক? হ্যাঁ হ্যাঁ, সাদা আর বর্ণহীন এক। আচ্ছা, স্যার বর্ণহীনটা তো বর্ণহীন বলতে শস্য মানে হতে পারে স্যার। পানির মতো পানির কালার বুঝলে হবে না, মানে সাদা ছাড়া অন্য কোনো কালার থাকে না, ওইটাই হচ্ছে বর্ণহীন। ওয়াটার কালার মনে করো তাহলে হবে না। এখন শোনো, হিমোসিল মানে হচ্ছে এমন একটা দেহ ভরা আছে, সেই রক্ত সাদাও হইতে পারে, লালও হইতে পারে। দেহের গহ্বরটা যদি রক্ত দ্বারা ভরা থাকে তাহলেই দেহ গহ্বর বা সিলোমের নাম হয়ে যাবে হিমোসিল। সেই রক্ত সাদা না লাল সেটা কিন্তু ম্যাটার না, কিন্তু রক্ত যদি সাদা হয় তাহলে সেই সাদা রক্তটার নামই হচ্ছে হিমোলিম্ফ। তাহলে ক্লিয়ার কিনা বলো? জি স্যার। ক্লিয়ার স্যার। আচ্ছা, দাঁড়ি সাথী লেখো, একটি ঘাসফড়িং এর দেহের মোট ওজনের প্রায় 19 রক্তের জন্য হয়ে থাকে। একটি ঘাসফড়িং এর দেহের মোট রক্ত থাকে। জি লেখো, একটি ঘাসফড়িং এর দেহের মোট ওজনের প্রায় 19% রক্ত থাকে। একটি ঘাসফড়িং এর দেহের মোট ওজনের প্রায় 19% কি থাকে? রক্ত থাকে। একটি ঘাসফড়িং এর দেহের মোট ওজনের প্রায় 19% রক্ত থাকে। দাড়ি সাথী লেখো, রক্তের প্রায় 70% পানি। রক্তের প্রায় 70% পানি এবং অবশিষ্টাংশ বিভিন্ন প্রকার জৈব ও অজৈব পদার্থ। রক্তের পানি এবং অবশিষ্টাংশ বিভিন্ন প্রকার জৈব ও অজৈব পদার্থ। লিখছ? রক্তের প্রায় 70% পানি এবং অবশিষ্টাংশ বিভিন্ন প্রকার জৈব ও অজৈব পদার্থ। দাড়ি সাথেই লেখো, জৈব পদার্থ হিসেবে শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় পদার্থ থাকে। জৈব পদার্থ হিসেবে শর্করা, আমিষ, স্নেহ জাতীয় পদার্থ থাকে। জৈব পদার্থ হিসেবে
শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় পদার্থ থাকে। জৈব পদার্থ হিসেবে আমিষ ও স্নেহ জাতীয় পদার্থ থাকে। দাঁড়ি সাথেই লেখো, জৈব পদার্থ হিসেবে শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় পদার্থ থাকে। লিখছ? জি স্যার। সাথেই লেখো, এছাড়াও থাকে প্রচুর পরিমাণে ইউরিয়া ও ইউরিক অ্যাসিড। এছাড়াও থাকে প্রচুর পরিমাণে ইউরিয়া ও ইউরিক অ্যাসিড। ঘাস ফড়িংয়ের রক্তের মধ্যে প্রচুর ইউরিয়া থাকে, ইউরিক অ্যাসিড থাকে। মালপিজিয়ার নালিকা আবার সেটাকে শোষণ করে রক্তটাকে সবসময় পিওর রাখার চেষ্টা করে। মনে আছে না মালপিজিয়ার নালিকার কথা? জি স্যার। রক্তের মধ্যে চিকন সুতা ভাসতে থাকে হলুদ রঙের, মালপিজিয়ার নালিকা। তাদের কাজ হচ্ছে আবার রক্ত থেকে ইউরিয়াটাকে শোষণ করে মলের সাথে বাইরে বের করে দেওয়া। এছাড়াও থাকে প্রচুর পরিমাণে ইউরিয়া ও ইউরিক অ্যাসিড। জৈব পদার্থ হিসেবে থাকে শর্করা, আমিষ ও স্নেহ। এছাড়াও থাকে প্রচুর পরিমাণে ইউরিয়া ও ইউরিক অ্যাসিড। লিখছ? জি স্যার। আচ্ছা, অজৈব পদার্থ হিসেবে থাকে, অজৈব পদার্থ হিসেবে কি কি থাকে? অজৈব পদার্থ হিসেবে থাকে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন ইত্যাদি। অজৈব পদার্থ হিসেবে থাকে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক ইত্যাদি। জৈব পদার্থ হিসেবে থাকে শর্করা, আমিষ আর স্নেহ। আর অজৈব পদার্থ হিসেবে থাকে এগুলো। লিখছ? জি স্যার। দাঁড়ি সাথেই লেখো, স্যার এই যে আরেকবার বলেন স্যার। হ্যাঁ আমি বলছি, অজৈব পদার্থগুলো। হ্যাঁ অজৈব পদার্থ হিসেবে এই দেখো আমি লিখেই তো দিছি। খাতার দিকে তাকাও তোমার। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন ইত্যাদি খাতায় লেখা আছে, দেখো তাকায়। অজৈব পদার্থ হিসেবে থাকে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক ইত্যাদি। আচ্ছা সাথেই লেখো, এই যে দেখো তুমি যে বুঝে বুঝে নোটটা নিজে লিখতেছো, এতে করে কিন্তু তোমার ভেতরে লেখাগুলো ঢুকতেছে, বোঝার জিনিসটা ভেতরে ঢুকতেছে। তুমি যদি একটু হাতের লেখাটা সুন্দর করে লেখো, আর এই নোটটা যদি একদম কালারফুল করো, হেডিং করো, একবারে যদি পারো তাহলে সুন্দর একবারই লিখে ফেলবা। আর নাহলে একবার ড্রাফট করে আবার যদি পারো ফাইনাল করো। ছবিগুলো যদি এই পড়া তোমার ওয়ান টাইম কলমের মতো না, যে পড়বা একবার পড়বা পরে ভুলে যাবে, তা না। এই পড়া তোমার মনের ভেতরে থাইকা যাবে। এরপরে যদি আরেকবার তুমি দেখো, 15 দিন 1 মাস পরেও একবার যদি পড়ো, দেখবা যে তোমার মনের মধ্যে পড়াটা তাজা আছে। নিজের হাতে নোট করলে, নিজের হাতে লেখা, পরীক্ষার হলে মনেও পড়বে ভালো, যে আমি এই পৃষ্ঠায় এই জিনিস লিখছিলাম। দেখবা পৃষ্ঠা শুদ্ধ মাথার মধ্যে চলে আসবে। আর যদি তুমি খালি এমনি খালি দেখে পড়ে যাও, আমার দেওয়া নোট অথবা বই নিজের হাতে নোটের কথাই আছে, একবার লেখা 5 বার পড়ার সমান। কি সত্যি কিনা? এটা তো কথাই আছে। আচ্ছা এবার লেখো, রক্তে কোনো রঞ্জক পদার্থ থাকে না, তাই রক্তে কোনো হিমোগ্লোবিন জাতীয় রঞ্জক পদার্থ থাকে না। এটা লেখো তাকে দরকার। রক্তে হিমোগ্লোবিন জাতীয় কোনো রঞ্জক পদার্থ থাকে না, তাই রক্ত অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহনে কোনো ভূমিকা পালন করে না। রক্তে হিমোগ্লোবিন নামক কোনো রঞ্জক পদার্থ থাকে না, তাই রক্ত অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন পালন করে না। রক্তে কোনো হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে না, তাই রক্ত অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহনে কোনো ভূমিকা পালন করে না। রক্তে হিমোগ্লোবিন নামক কোনো রঞ্জক পদার্থ থাকে না, তাই রক্ত অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহনে কোনো ভূমিকা পালন করে না। লিখছ? এই লিখছো কিনা? রক্তে হিমোগ্লোবিন নামক কোনো রঞ্জক পদার্থ থাকে না, তাই রক্ত অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহনে কোনো ভূমিকা পালন করে না। লিখছ? জি স্যার লিখছি। আচ্ছা দাঁড়ি, ঘাস ফড়িং এর রক্ত কণিকাকে হিমোসাইট
হিমোসাইট, EMOCYTE, ঘাসফড়িং এর রক্ত কণিকাকে হিমোসাইট বলা হয়। কারণ কি? কারণ এই রক্তের কণিকাগুলো হচ্ছে সাদা। ঘাসফড়িং এর রক্ত কণিকাকে হিমোসাইট বলা হয়। ঘাসফড়িং এর রক্ত কণিকাকে হিমোসাইট বলে। হিমোসাইট কথাটা এখানে দেখো লিখে দিচ্ছি। প্রতি ml রক্তে প্রায় 50 থেকে 60 হাজার হিমোসাইট থাকে। 60 হাজার। প্রতি ml রক্তে প্রায় 50 থেকে 60 হাজার হিমোসাইট থাকে। প্রতি ml রক্তে প্রায় 50 থেকে 60 হাজার হিমোসাইট থাকে। লিখছ? প্রতি ml রক্তে প্রায় 50 হিমোসাইট থাকে। স্যার হিমোসাইটের সংজ্ঞাটা আর ঘাসফড়িং এর রক্ত কণিকাকে বা ঘাসফড়িং এর বর্ণহীন রক্ত কণিকাকে হিমোসাইট বলে। ঘাসফড়িং এর বর্ণহীন রক্ত কণিকাকে হিমোসাইট বলে। ঘাসফড়িং এর বর্ণহীন রক্ত হিমোসাইট বলে। প্রতি ml রক্তে প্রায় 50 থেকে 60 হাজার হিমোসাইট থাকে। প্রায় 50 থেকে 60 হাজার। কিন্তু হিমোসাইট তো বলে দিলাম একসাথে, কিন্তু এই হিমোসাইট আবার 4 প্রকার, সেটা এবার আমাদের লিখতে হবে। লেখো, গঠন ভেদে হিমোসাইট আবার 4 প্রকার। এই দেখো ঘাসফড়িং এর রক্তে, দেখো এখানে তোমাদের বইয়ের ছবিটা আমি দিচ্ছি, দেখো গঠন ভেদে হিমোসাইট আবার 4 প্রকার। গঠন ভেদে হিমোসাইট আবার 4 প্রকার, যথা গঠন ভেদে হিমোসাইট আবার 4 প্রকার। তুমি নামগুলো এখানে দেখো, হচ্ছে প্রোহিমোসাইট, তুমি লেখো প্রোহিমোসাইট, এটা দেখে দেখে লেখো। যথা লেখা, নাম্বার দেওয়ার দরকার নেই, ক খ গ ঘ দিলেও পারো না দিলেও। যথা প্রোহিমোসাইট, এই যে এটা হচ্ছে প্রোহিমোসাইট, প্রথমটা প্রোহিমোসাইট শব্দটা ওখানে লেখা আছে, ওটা দেখে লেখো। ঘাসফড়িং এর রক্তকণিকা বা হিমোসাইট আবার গঠন ভেদে 4 প্রকার, যথা প্রোহিমোসাইট। লিখছ? জি স্যার। তারপরে লেখো কমা দিয়ে, বা 2 নাম্বার যা লেখো, বা খ প্লাজমাটোসাইট। এই যে এটা হচ্ছে প্লাজমাটোসাইট, শব্দটা লেখা আছে দেখে লেখো। প্রোহিমোসাইট লিখছো, এখন লেখো প্লাজমাটোসাইট। তারপরে লেখো কমা দিয়ে লেখো গ্রানুলোসাইট। এই যে গ, এটা হচ্ছে গ্রানুলোসাইট। দেখো গ্রানুলোসাইট কথাটা লেখা আছে, তাকিয়ে দেখো, গ্রানুলোসাইট। এবং এই লাস্টেরটা যেটা, এটাকে আবার স্ফেরিওলোসাইটও বলে, আবার স্ফেরিওল কোষও বলে। স্ফেরিওল কোষ লিখতে পারো বা স্ফেরিওলোসাইট লিখতে পারো। স্ফেরিওলোসাইট বানান যদি লিখতে পারো বাংলায় তো ভালো, তাহলে ইংরেজিতে লেখো স্ফেরিওলোসাইট। লিখে দিব আমি, স্ফেরিওলোসাইট বলে, ওরা লিখছে স্ফেরিওল কোষ, কিন্তু সাধারণত স্ফেরিওলোসাইট বলে। স্ফেরিওলোসাইট বানানটা এরকম, ছয় ক স্ফে, ছয় ক একা, রিউ লো সাইট, গেল 4টা প্রকার। গ্রানুল, এই দেখো স্ফেরিওলোসাইট লিখে দিয়েছি আমি, স্ফেরিওলোসাইট। তাহলে 4টা ধরন কি কি? প্রোহিমোসাইট, প্লাজমাটোসাইট, গ্রানুলোসাইট, আর কি? আর কি? স্ফেরিওলোসাইট। হ্যাঁ, স্ফেরিওলোসাইট। একটি ঘাসফড়িং এর দেহে প্রায়, একটি পূর্ণাঙ্গ ঘাসফড়িং এর দেহে প্রায় 9 মিলিয়ন রক্তকণিকা থাকে। একটি পূর্ণাঙ্গ ঘাসফড়িং এর দেহে প্রায়, মানে 90 লক্ষ রক্তকণিকা থাকে। একটি পূর্ণাঙ্গ ঘাসফড়িং এর দেহে প্রায় 9 কণিকা থাকে। লিখছ?
একটি পূর্ণাঙ্গ ঘাসফড়িং এর দেহে প্রায় 9 মিলিয়ন। স্যার আমাদের দেহে তো মনে করেন এই যে রক্তকণিকা গুলো আছে সেগুলো তো একটা বেশি একটা কম, এদের দেহেও কিরকম কম বেশি আছে নাকি? না কম সমান? বেশি থাকে, কিন্তু ওটা নির্দিষ্ট সংখ্যা নাই। এই যে দেখো এই ছবির মধ্যে দেখো, এগুলো হচ্ছে বিভিন্ন পোকামাকড়ের রক্তকণিকা। ঘাসফড়িং এর যে তা কিন্তু না, অন্য পোকামাকড়ের, যেমন প্লাজমাটোসাইট, এটা ঘাসফড়িং এরও আছে। হচ্ছে প্রোহিমোসাইট, এটাও ঘাসফড়িং এর আছে। গ্রানিউলোসাইট, এটাও ঘাসফড়িং এর আছে। স্ফেরিউলোসাইট, এটাও ঘাস, তাই না? এই চারটা কিন্তু ঘাসফড়িং এর আছে। এগুলো আবার নাই, এগুলো অন্য পোকামাকড়ের আছে। এইগুলো হচ্ছে সব পোকামাকড়ের রক্তকণিকা। বুঝা গেছে? স্যার তেলাপোকা মানে তো সব সাদা বাইরে স্যার। ওই তো তেলাপোকা আর ঘাসফড়িং এর সাথে তো মিল আছে। আজকে এইটুকুই থাকবে, আর এই রেকর্ড আমি দিব বিকালে, আবার একটা ক্লাস আছে, সেই ক্লাসটা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু তোমাদের কোনোদিন আমি রেকর্ড দিব না। কেন? তা না হলে অনেকে ক্লাস না করে শুধু রেকর্ড দেখে। যেহেতু এখন একই সাথে 3টা ব্যাচকে লিংক দেই, এই কারণে আমি একেবারে লাস্ট যে ব্যাচ সেটা না পড়ায় কোনোদিন লিংক দেব, রেকর্ড দিব না। তা না হলে অনেকে রেকর্ড দেখবে, ক্লাস করবে না। সবসময় মনে রাখবা, যেমন এই জিনিসটা কিন্তু গতকালকে বিকাল 5টায় পড়াইছি। যারা গতকালকে বিকাল 5টায়, আগের দিনের বিকাল 5টার ক্লাস যদি কেউ মিস করে, তাহলে সে পরের দিন সকাল 8টায় আবার ওই একই জিনিস পড়তে পারবে। আবার যদি সকাল 8টায় কেউ মিস করে, তাহলে সে ওই দিনই আবার বিকাল 3টায় যে ক্লাস হয় সেখানেও এটা পড়তে পারবে। তারপরে আমি সবশেষে আমি রেকর্ডটা দিব, যদি কেউ একান্তই ক্লাস না করতে পারে তাহলে তার জন্য। আমজনতাকে রেকর্ড দিলে আবার অনেকে ক্লাস করবেই না, ঘুমায় থাকবে। আর তোমরা এই যে আমার একটা ক্লাস ভালো করে পড়ার চেষ্টা করবা, ছবিগুলো আঁকার চেষ্টা করবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর বেতন ডিউ আছে অনেকেরই, আজকের মধ্যে বেতন দিয়ে দাও সবাই। বেতন যেন এখন আর আজকালের মধ্যে কারো ডিউ না থাকে। আজকে 14 তারিখ, এখনো বেতন ডিউ, এটা কেমন কথা? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।